মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার এখনও নিখোঁজ অন্তত ১৫। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। ৩ দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। ৭ এপ্রিল থেকে শুরু প্রচারণা। হরতাল অবরোধের কারণে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকে বাড়ছে অলস অর্থের পরিমাণ। কম সুদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এবং ইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকারের। গুনতে হবে বাড়তি ফি। অভিবাসী বাংলাদেশিদের নেতিবাচক প্রতিক্রিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। পুলিশ জানায় সকালে নদীর মোল্লাকান্দিতে ভাসমান অবস্থায় ৩ বছরের শিশু মুনিয়ার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। একই জায়গা থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া রাতে একটি লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে কাজ করছেন। গতকাল রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকার বাউশিয়ার লঞ্চঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার চাঁদপুরের বেলতুলের একটি মেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এটি ডুবে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। ওই ট্রলারে প্রায় ৭০ জনের মতো যাত্রী ছিল বলে ধারণা করছে পুলিশ। বসুরচর নামক স্থানে আমরা ট্রলারটা পাই এবং আমরা কার্যক্রম করে একটা লাশ উদ্ধার করি। পরবর্তীতে আরো 2টা লাশ ক্রমান্বয়ে দুই স্থান থেকে আমরা উদ্ধার করি। আমাদের দুটি দল এসে একটা লাশ উদ্ধার করে। আমরা জানতে পারলাম যে এই ট্রলারে নাকি 70 হইতে 80 জন লোক ছিল। ট্রাস্ট এবং ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার জন্য বিত্তবান সহ সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট 2013 নামে আমরা আইন করেছি এবং এই ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্টের মাধ্যমে এই প্রতিবন্ধী শিশুদের বা অটিস্টিক শিশুদের সহযোগিতা করব। তাদের কল্যাণের জন্য এই ট্রাস্ট কাজ করে যাবে। সেই লক্ষ্য নিয়েই এই ট্রাস্ট এবং একটি ফাউন্ডেশনও গঠন করা হয়েছে। যারা অটিজমে ভুগে তাদেরকে অবহেলা না করে তাদের ভিতরে যে সুপ্ত শক্তিটা রয়েছে বা একটা কিছু সৃষ্টি করবার ক্ষমতাটা রয়েছে, এই ক্ষমতাটাই আমাদেরকে বিকশিত হবার সুযোগ করে দিতে হবে। তাহলেই আমরা তাদের কাছ থেকে আমাদের সমাজ অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের শেষ দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। তবে গতকাল প্রথম দিনে সব সম্ভাব্য মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়ে যাওয়ায় আজ শুধু কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। বৈধ প্রার্থীরা ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সকাল থেকে রাজধানী মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ঢাকা দক্ষিণ সিটির 13 থেকে 57 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। একই সময়ে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে উত্তর সিটির কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এখন পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা 3 দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ডিসিসি উত্তরে মেয়র পদে 21 জন প্রার্থীর মধ্যে 19 জনের মনোনয়নপত্র ও ঢাকা দক্ষিণের 26 জনের মধ্যে 23 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা চাইলে আগামী 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। 10 এপ্রিল দেয়া হবে প্রতীক বরাদ্দ। তবে তার আগে 7 এপ্রিল থেকে প্রচারণা শুরু করতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা।
আজ দ্বিতীয় দিনের মতো চলছে সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সজল দাস এবং আগারগাঁওয়ের উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার রামিম হাসান। প্রথমেই যাচ্ছি সজল দাসের কাছে। সজল, জায়েদ, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ দ্বিতীয় শেষ দিন চলছে আজকে। গতকালকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন গেছে। গতকালকে মেয়র পদে যে প্রার্থীরা রয়েছেন, আমি এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছি। এই দক্ষিণ সিটি কর্পোরেশনে গতকালকে 23 জন মেয়র প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। মোট 26 জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যদিও 30 জন মনোনয়ন প্রার্থী তাদের মনোনয়ন প্রথমে সংগ্রহ করেন, পরে 26 জন দাখিল করেন এবং এরপরে গতকালকে বাছাই করে 23 জনকে মেয়র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ চলছে দ্বিতীয় দিনের কাজ এবং আজকে 13 নং ওয়ার্ড থেকে, এই দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড থেকে 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়নপত্র মূলত আজকে যাচাই বাছাইয়ের কাজ চলছে। আজ সকাল 9:30 থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রিটার্নিং অফিসার রয়েছেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রিটার্নিং অফিসারের কার্যালয় অর্থাৎ গুলিস্তান এই মহানগর নাট্যমঞ্চের যেখানে এই ঘোষণা করা হচ্ছে, আজ সকাল 9:30 থেকে রিটার্নিং অফিসার ঘোষণা করছেন একের পর এক নাম। এবং যারা অবৈধ ঘোষিত হচ্ছেন, জায়েদ, একটি বিষয়, আমি যারা অবৈধ ঘোষণা হচ্ছেন তাদের সাথে কথা বলেছিলাম। তাদের একজন আমাকে বলছেন যে তার নাম ভোটার তালিকায় যে নিবন্ধন করা হয়েছিল তখন ভোটার তালিকায় তার নাম নিবন্ধন ঠিকভাবে করা হয়নি। তারা মূলত বলছেন ভোটার তালিকায় নাম নিবন্ধনের কাজটি ত্রুটিপূর্ণ ছিল বলে তার ভোটার তালিকা মূলত বাদ হয়েছে। জায়েদ, আরেকটি বিষয়, তারা এই ধরনের অভিযোগ করলেও বেশিরভাগ মনোনয়নপত্র কিন্তু যারা দাখিল করেছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বাতিল ঘোষণা করা হচ্ছে। বেশিরভাগই হচ্ছে যাদের বিরুদ্ধে 5 থেকে 7টি অর্থাৎ মামলা রয়েছে যাদের বিরুদ্ধে, এবং যারা মামলা থাকলেও জামিনে নেই অর্থাৎ ফেরারি আসামি হিসেবে রয়েছেন। এছাড়া যারা বিভিন্ন ব্যাংকের কাছে ঋণ খেলাপি হিসাবে রয়েছেন, এই ধরনের প্রার্থীদেরই মূলত তাদের এই যাচাই বাছাইয়ের সময় তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এছাড়া আজকে যে 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে, এখন চলছে 20 নং ওয়ার্ডের মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ। 57 নম্বর ওয়ার্ড পর্যন্ত আজকে যাচাই বাছাই হবে এবং আজকে শেষ দিন। এরপরে তারা আবেদন করতে পারবেন যাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী 3 দিন তারা তাদের মনোনয়নপত্র কেন অবৈধ ঘোষণা করা হলো তারা এ বিষয়ে আবেদন করতে পারবেন নির্বাচন কমিশন বরাবর। এরপর 9 তারিখ পর্যন্ত তারা মনোনয়নপত্র বাতিল প্রত্যাহার করতে পারবেন এবং 10 তারিখে মূলত তাদের প্রতীক বরাদ্দ করা হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। এখন উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা এখন তার কাছ থেকে জেনে নেব উত্তর সিটি কর্পোরেশনের খবর। এখন পর্যন্ত এখানে যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কমিশনাররা তারা এখানে আসছেন এবং সেই সাথে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনাররা তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছেন এবং রিটার্নিং কর্মকর্তা একটি করে ওয়ার্ড ধরে ধরে সেখানকার যারা প্রার্থী রয়েছেন তাদের প্রার্থীর যেই মনোনয়নপত্র সেই মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষণা করছেন। এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি আমরা, সকাল থেকে প্রায় 9:30টার সময় এই কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত 9টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর যারা তাদের মনোনয়নপত্র বৈধ অবৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 3টি সংরক্ষিত আসনের যে মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সেই অ্যানাউন্সমেন্ট হয়েছে। এখনো কিন্তু চলছে। পিছনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সেই ঘোষণাগুলো করছেন এবং কিছুক্ষণ আগে তার সঙ্গে আমি কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যেগুলো মনোনয়নপত্র এখন পর্যন্ত অবৈধ হয়েছে সেগুলোর কোন কোন বিষয়গুলো মূলত এখানে সামনে আসছে। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তিনি যেমনটি বলছেন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যেই তথ্য তারা পাচ্ছেন সেখানে যারা ঋণ খেলাপি তাদের মনোনয়ন ফর্ম বাতিল হচ্ছে। পাশাপাশি অনেকেই মনোনয়ন ফর্মগুলো ঠিকঠাকভাবে পূরণ করেননি এবং অনেক প্রার্থী নিজেদের স্বাক্ষর পর্যন্ত দেননি। এ ধরনের ঘটনা ঘটেছে। 2-1টি ক্ষেত্রে যেমনটি বলছেন যে যারা আইনি জটিলতা রয়েছে অর্থাৎ যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে কোনো একটা মামলার, সেক্ষেত্রে সে ধরনের প্রার্থী যারা পুলিশ সদস্যদের তথ্য অনুযায়ী এখানে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, মনোনয়নপত্র যেদিন থেকে বাতিল হবে সেদিন থেকে আইন অনুযায়ী তার পরবর্তী 3 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন তাদের যেই মনোনয়নপত্র বাতিলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং সেটি করতে হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে। সেখান থেকে মনোনয়নপত্র শুনানি শেষে যদি বৈধ ঘোষিত হয় তো সেক্ষেত্রে 9 তারিখ পর্যন্ত সেই সময়টা পাওয়া যাবে। 3 দিন পরে যেই 9 তারিখে যেই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সেদিন
প্রার্থীদের যে চূড়ান্ত ফলাফল এবং চূড়ান্ত যে প্রার্থীদের যে চূড়ান্ত যে বিষয়টি সেটি টানিয়ে দেওয়া হবে। এবং 10 তারিখ থেকে প্রতিবদ্ধ, যেটা আগে বলছিলাম, এর মধ্যে আমরা জিজ্ঞেস করেছিলাম আচরণবিধি সম্পর্কে। তিনি বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু প্রচারণা শুরু হয়নি, আচরণবিধি নিয়ে তেমন কোনো বড় অভিযোগ আসেনি। তো মোটামুটি এখনো পর্যন্ত চলছে এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, সেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবো এখানকার তথ্য জানিয়ে দিতে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন চলছে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার সজল দাস ও রামিম হাসান। দেখছেন সময় সংবাদ। বাছাইয়ের শেষ দিনে এখন পর্যন্ত 23টি সাধারণ এবং 8টি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ঋণ খেলাপি ও তথ্যে অসঙ্গতি থাকায় এর মধ্যে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে 19 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো। সকাল 9টায় নগরের মুসলিম হলে স্থাপিত অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া শুরু হয়। আজ 8টি ওয়ার্ডের 44টি সংরক্ষিত মহিলা এবং 164 জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিতে মেয়র পদে 13 জন, সাধারণ কাউন্সিলর পদে 288 জন এবং সংরক্ষিত মহিলা আসনে 71 জন মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রামে আজ দ্বিতীয় শেষ দিনের মতো নগরীর মুসলিম হলে চলছে সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য ও নথিপত্র পরীক্ষা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে মোট 10 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। এর মধ্যে সংরক্ষিত আসন অর্থাৎ মহিলা আসনে রয়েছে 4 জন এবং সাধারণ পুরুষ ওয়ার্ডে রয়েছে 6 জন। মূলত দাখিলকৃত মনোনয়নপত্রের কাগজপত্র অসঙ্গতি, ঋণ খেলাপি এবং তথ্য গোপনের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে এখানে ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার। আপনারা জানেন গতকাল থেকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি মেয়র পদের জন্য 13 জন, 14টি সংরক্ষিত কাউন্সিলর পদে মোট 71 জন এবং 41টি সাধারণ কাউন্সিলর পদের জন্য 288 জন মনোনয়নপত্র দাখিল করেন। এবং গতকাল প্রথম দিন একজন মেয়র প্রার্থী এবং সহ মোট 12 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। আর আজ সকাল 9টা থেকে শুরু হওয়া এই বাছাই প্রক্রিয়া এখন পর্যন্ত 10 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে একটি বিষয়, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের কিন্তু আগামী 3 দিনের মধ্যে আপিল বিভাগের কাছে আপিল করার সুযোগ থাকছে। মূলত চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম আব্দুল্লাহর কাছে এই আপিল করতে হবে। আজকে কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন যেটা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন 135 টাকা ফি দেওয়ার মাধ্যমে তারা সার্টিফিকেট কপি তুলবেন এবং সেই সার্টিফিকেট কপি তারা আপিল বিভাগে জমা দিবেন। আর আপিল বিভাগে জমা দেওয়ার পরে তাদের সেই বাতিলকৃত মনোনয়নপত্র আবার পুনর্বিবেচনা করা হবে। যদি আপিল বিভাগ পুনর্বিবেচনা করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাহলে তারা হয়তো আবার নির্বাচনে অংশ নিতে পারবেন। এবং যদি আপিল বিভাগ যদি সেই মনোনয়নপত্র আগের মতো বাতিল বলে ঘোষণা অব্যাহত রাখে তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। অর্থাৎ আজ মনোনয়নপত্র বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে এবং শেষে আগামীকাল সকাল 9টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এই ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই চট্টগ্রামের সর্বশেষ খবর। চট্টগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র বাছাইয়ের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কমায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাড়ছে অলস অর্থের পরিমাণ। গত 2 মাসে বিভিন্ন ব্যাংকে জমেছে 76,000 কোটি টাকারও বেশি। এই অবস্থায় সরকারি বন্ডে বাণিজ্যিক ব্যাংকগুলো বিনিয়োগ করলেও অর্থনীতিবিদদের পরামর্শ, সুদের হার কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ব্যাংক ঋণ বাড়ানো জরুরি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। 3 মাসের টানা হরতাল অবরোধের মতো কর্মসূচির কারণে চলমান ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়ায় নতুন করে বিনিয়োগে আসছেন না উদ্যোক্তারা। এই সময় বাণিজ্যিক ব্যাংকগুলোতে কমছে ঋণ বিতরণের হার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস অর্থ রয়েছে 1,83,000 কোটি টাকারও বেশি। গেল বছর ডিসেম্বর পর্যন্ত যা ছিল 1,07,000 কোটি টাকা, অর্থাৎ মাত্র 2 মাসে অলস অর্থের পাহাড়ে যোগ হয়েছে অতিরিক্ত 76,000 কোটি টাকা। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এই অবস্থায় সরকারি বিভিন্ন বন্ডে বিনিয়োগ করছে বাণিজ্যিক ব্যাংক। নতুন কোনো এন্টারপ্রেনার আসছে না, মূলধনী আমদানি, যন্ত্রপাতি আমদানি একটু কমেছে এই মুহূর্তে। সুতরাং এই কারণে ব্যাংকের অলস
অর্থের পরিমাণ একটু বেড়েছে। এটা আমার মনে হচ্ছে সাময়িক, যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন এটা আবার স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে যাব বলে আমরা মনে করি। ব্যাংক তো আসলে টাকা নিয়ে নিজের রাখে না, এটা যদি আমি এখানে লেন্ডিং না করতে পারি, সরকারি যেটা বন্ড আছে বা বিল আছে, বন্ড বিল এখানে ইনভেস্ট করে। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর অতি সতর্কতার কারণে ঋণ কার্যক্রম কমছে বলে মত অর্থনীতিবিদদের। এই অবস্থায় ব্যাংকগুলোকে সুদের হার কমিয়ে ঋণ বিতরণে নতুন খাত খুঁজে বের করার পরামর্শ তাদের। হলমার্ক পরবর্তী সময় যেটা, সেখানে শুধু যে সরকারি ব্যাংক না, বেসরকারি ব্যাংক সবাই অনেক বেশি সতর্ক হয়ে গেছে। উদ্যোক্তা শ্রেণী গঠনে ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলো বিরাট ভূমিকা করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন নতুন তহবিল করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রক্রিয়ায় যেন খেলাপি হয় না। ব্যাংকারদেরকে এখন কিন্তু আরেকটু উন্নয়নের দিকে এবং আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, না হলে কিন্তু এই অলস টাকা ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোতে ফেব্রুয়ারি পর্যন্ত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 7,08,000 কোটি টাকা। এই সময়ের মধ্যে ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে ঋণ দিয়েছে 5,24,000 কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদন। সামাজিক অবহেলার শিকার বাংলাদেশের অটিস্টিক শিশুরা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র একই অবস্থা। শিশুটি যে অটিস্টিক সেটাই চিহ্নিত হয় না অধিকাংশ সময়। আইন থাকলেও সাধারণ স্কুলগুলোতে ভর্তি হতে পারছে না এই শিশুরা। ফলে স্বাভাবিক জীবনযাপনের সব পথই ব্যাহত হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা জনসম্পদে পরিণত করতে পারে অটিস্টিক শিশুদের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এদের কেউ সুন্দর করে গায়, কেউ বা আবার সুন্দর করে আঁকে। তবে সবার ক্ষেত্রে এই প্রতিভার বিকাশের সুযোগ যে ঘটে তা কিন্তু নয়। দেশে অটিস্টিক শিশুদের জন্য সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সামাজিক সচেতনতা। ফলে অটিস্টিক শিশুদের পাশাপাশি বিভিন্নভাবে নিগৃহীত হয় তাদের পরিবারগুলো। ঈশ্বর হয়তো বুঝেছেন যে এই ফ্যামিলিতে বা এনাদের কাছেই একটা এরকম বাচ্চা দেয়া যায়। আমি চেয়েছি যে নর্মাল বাচ্চাদের সঙ্গে থেকেও একটু কিছু শিখুক, কিন্তু ও কথা বলে না, কিন্তু স্কুলে ওরা নিতে চায়নি। বিশ্বে প্রায় 7 কোটি অটিস্টিক শিশু রয়েছে এবং প্রতিনিয়ত এই সংখ্যা যখন কেবল বেড়েই চলছে, তখন বাংলাদেশে এ নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। তবে বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে কমপক্ষে 6 লক্ষ অটিস্টিক শিশু রয়েছে, যাদের অধিকাংশদের ক্ষেত্রেই নির্ণয় করা সম্ভব হচ্ছে না যে তারা অটিস্টিক। বাংলাদেশে 5 থেকে 6 লাখ মানুষ কিন্তু অটিজমে আক্রান্ত মেবি, এবং তার থেকে বেশিও হতে পারে। আমরা কতটুকু তাদের শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে আনতে পেরেছি, সেবায় আনতে পেরেছি, এটা কিন্তু আসলে বলা খুব কষ্টসাধ্য। অটিজম ম্যানেজমেন্টটা কিছুটা অতি বাণিজ্যকরণ হচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে। এই অটিজম ম্যানেজমেন্টটা যদি প্যারেন্টসদেরকে ইনভলভ করা হয় এবং আরও টিচার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে আরো প্রফেশনাল তৈরি হবে। সরকার 2013 সালে 2টি আইন পাশ করলেও বিষয়টি নিয়ে প্রচারণা না থাকায় অভিভাবকদের অধিকাংশদের কাছেই অজানা থেকে যাচ্ছে অটিস্টিক শিশুদের অধিকারের বিষয়টি। নিউরো ডেভেলপমেন্টাল ট্রাস্ট আইন পাশ হওয়ার, এটা 2013-তে পাশ হয়েছে, এবং এটা পাশ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা আক্রান্ত, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের কথাগুলো বলতে পারে না। এদের জন্য প্রয়োজন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রয়াস। আক্ষেপ কিংবা অবহেলা নয়, প্রয়োজন সহযোগিতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সূর্যমুখী ফুল থেকে সহজেই তৈরি হচ্ছে ভোজ্য তেল। স্বল্প জমিতে অল্প পরিশ্রমে ফলন ভালো হওয়ায় চাষে ঝুঁকছেন বরগুনার চাষিরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ইউরোপীয় অভিবাসী ছাড়া যুক্তরাজ্যে থাকা অন্যান্য দেশের অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ করছে দেশটির সরকার। আগামী 6 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। বাধ্যতামূলক এই ফি আরোপে দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থী সহ অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের স্বপ্নের শহর ব্রিটেনে অইউরোপীয়দের জন্য একে একে বন্ধ হচ্ছে সকল সুযোগ সুবিধা। বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো বিষয়ে অইউরোপীয়দের জন্য বাধ্যতামূলক ফি নির্ধারণের বিষয়টিকে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন অনেকে। একই অ্যাপ্লিকেশন যখন ইউরোপিয়ান সিটিজেন যারা আছে তারা যখন করে, তাদের ফি নেওয়া হয় নামমাত্র, ইভেন সামটাইম 55 পাউন্ড অনলি। আমাদের ক্ষেত্রে বিশেষ করে ওভারসিজ যারা ইমিগ্রেট, তাদের ক্ষেত্রে কোনো কোনো অ্যাপ্লিকেশন বেসিসে এটা 1000
£1,000 বেশি তারা চার্জ করে। রিসেন্টলি তারা যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে স্টুডেন্টদের এবং মাইগ্রেন্টদের £200 এবং £150 মেডিকেলের সারচার্জ হিসেবে, আমি সেটা মনে করি এটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। জীবনযাত্রার খরচ বৃদ্ধি, একের পর এক ইমিগ্রেশন নীতিমালা পরিবর্তনের পাশাপাশি নতুন করে চিকিৎসা ফি আরোপ করায় বিপাকে পড়েছেন দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা। এই দেশে ইমিগ্রান্টরা খুবই কষ্টের মধ্যে আছে, বিভিন্নভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ইমিগ্রান্ট প্রবলেমগুলো। এর মধ্যে £200 ইমিগ্রান্টের জন্য যেটা এক্সট্রা ফি, এটা আসলে এক দৃষ্টিতে আমি মনে করি হিউম্যান রাইটস বিরোধী। স্টুডেন্টরা আমরা এমনিতেই অনেক সমস্যার সম্মুখীন এখানে, তার উপর £150 করে পার ইয়ার পে করা ব্রিটেনের মতো জায়গা আসলে অসম্ভব। আমি গত 5 বছরও যাই নেই NHS-এ কোনো চিকিৎসার জন্য, বা যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না, আমরা নর্মালি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসি। সো এই এক্সট্রা কস্টটা আসলে না করলেই পারতো তারা। এ ধরনের উদ্যোগ বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেন বিমুখ করতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। দেশটির অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন অনেকে। লন্ডনের মতো জায়গায় যেখানে আপনার লিভিং কস্ট বাড়তেছে, আপনার অন্যান্য এক্সপেন্স বাড়তেছে, যেখানে ট্যাক্স বাড়তেছে, এভরিথিং যেখানে ইনক্রিজিং, সেখানে এক্সট্রা £200 ব্যয় করা প্রত্যেকটা ইমিগ্রেন্টের জন্য খুবই হার্ড, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট ইট উইল বি ভেরি বার্ডেন। সো যদি ব্রিটিশ গভর্নমেন্ট এভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আলটিমেটলি তারা আসলে ফরেন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লুজ করবে। বৈষম্যমূলক ফি আরোপ না করে দেশটিতে থাকা অভিবাসীদের জনশক্তিতে রূপান্তর ব্রিটিশ সরকার ও অভিবাসী উভয়ের জন্যই মঙ্গলজনক বলে মনে করছেন অভিবাসীরা। সময় সংবাদ, লন্ডন। ময়মনসিংহের ত্রিশালে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ আরও 4 সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের ত্রিশালের পুরাবাড়ি বাদামিয়া গ্রামে আজ সকালে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন এবং 4 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বাদামিয়া পুরাবাড়ি গ্রামের যে সমীর সরকারের বাড়ির যে লোকজন হতাহত হয়েছেন এবং আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজ সকালে বাদামিয়া গ্রামের পার্শ্ববর্তী সাইফুল ইসলামের দোকান থেকে আটা নিয়ে আসে আবুল কালামের পরিবার এবং তার স্ত্রী রুটি তৈরি করে তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদের খেতে দেয় এবং এই রুটি খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর তাদের মুখ দিয়ে লালা বের হয়ে আসে এবং এটা দেখে তারা দ্রুত তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং আমরা আসলে এখানে হাসপাতালে এসে যেটা দেখেছি যে এখানে 3 জন লোক মারা গিয়েছে এই সমীর সরকারের বাড়ির। একজন হচ্ছে, 2টি শিশু রয়েছে, দিলরুবা আক্তার 10 বছর বয়স, তার পিতার নাম খলিল, এবং বিতি রয়েছে একজন 10 বছর বয়স, তার পিতার নাম শহীদ, এবং আবুল কালামের এক মেয়ে রয়েছে নাজমা, তার বয়স হচ্ছে 15 বছর। এই 3 জন তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আর এখনো আরো 4 জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। আমরা পরিবারের সদস্যদের কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে ওই সাইফুল ইসলামের দোকান থেকে যে আটা এনে রুটি তৈরি করেছেন, সেই আটা খাওয়ার পরেই তারা আসলে অসুস্থ হয়ে পড়েন এবং তারা তাদের মুখ দিয়ে লালা বের হতে শুরু করে একই পরিবারের 7 জনের। অর্থাৎ যে পরিবারের যে সদস্যরা এই আটার তৈরি রুটি খেয়েছিল তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা এখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন যে আসলে প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে তাতে যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে এবং 3 জন মারা গেছে। আর যে 4 জন এখানে ভর্তি আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে তাদের বাঁচানো যায় এবং চিকিৎসকরা যেটা বলেছেন যে যারা এখন পর্যন্ত জীবিত আছেন তাদের অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত। এছাড়া পুলিশ সদস্যরাও এখানে এসেছেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। এই ছিল ত্রিশালের যে খাদ্য বিষক্রিয়ায় নিহত 3 জন এবং আহত অসুস্থ 4 জন হয়েছেন, এটাই সর্বশেষ অবস্থা। ময়মনসিংহের ত্রিশালে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ 4 জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচিত জনপ্রতিনিধির তদারকির অভাবে পানি সংকট, সড়ক বাতি না থাকা, কারখানার শব্দ দূষণ এবং মাদকের আখড়া সহ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী উত্তর কাটরলী ওয়ার্ড। দীর্ঘদিন ধরেই অনেকটা নাগরিক সুবিধা বঞ্চিত এই 3টি ওয়ার্ডের মানুষ। নূরজামাল আতিকের ক্যামেরায় নগরীর 9, 10 ও 13 নম্বর ওয়ার্ডের বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
6 বর্গমাইল এলাকায় 2.5 লাখ মানুষের বাস চট্টগ্রামের 9 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে। এর মধ্যে বাঙালি ও বিহারিদের সমন্বয়ে গড়ে ওঠা অসংখ্য বস্তিতে থাকেন প্রায় 1 লক্ষ লোক। মূলত এখানকার মানুষ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বস্তিগুলোতে পানি ও বিদ্যুৎ সংকট চরমে। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচিত কাউন্সিলরের কোনো কার্যক্রম চোখে পড়ে না তাদের। প্রতি মাসে পানি কিনে 200 থেকে 250 টাকা বিল দিই, তারপর আমরা পানি পাচ্ছি না। আমরা একটা গরিবের ঘর থেকে মনে করেন 400 টাকা, 300 টাকা, 500 টাকা এইভাবে বিল নিতেছে। সন্ধ্যার সময় বাসায় বসে একটু পড়বে, কিন্তু কোন জিনিসটা পোলাপানে পড়তে পারে না, কেন কারেন্ট থাকে না, গরম। অন্যদিকে উত্তর পাহাড়তলীর 13 নং ওয়ার্ডটি পাহাড়ি ও বস্তি এলাকা নিয়ে গড়ে উঠেছে। এখানে পাহাড়ে বসবাসকারী ঝুঁকিপূর্ণ মানুষের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। আর শিল্প এলাকা হওয়ায় অতিরিক্ত শব্দ দূষণ এখানে একটি বড় সমস্যা। গ্রাইন্ডিং মেশিনের শব্দ, লেদ মেশিনের শব্দ, এই শব্দটা প্রচুর থাকে, সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত। এখানে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে জাস্ট আলোর জন্য। উত্তর কাট্টলী ওয়ার্ডে রয়েছে আন্তর্জাতিক মানের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। নালা নর্দমা পরিষ্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো এলাকা। পাহাড়ে পানি আইসা বালি আইসা এখানে ভরাট হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে জলাবদ্ধতা প্রায় 3 ফুট হয়। বৃষ্টি হলে পানি হয়ে যায়, আমরা চলাফেরা করতে পারি না রাস্তায়। ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে আগামীতে নির্বাচিত হলে সমাধানের প্রতিশ্রুতি দিলেন বর্তমান জনপ্রতিনিধিরা। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নত করতে হবে। আগামীবার নির্বাচিত হলে এই যে কাজগুলো আমার অসমাপ্ত, এই অল্প সময়ের মধ্যে যে কাজগুলো সমাপ্ত করতে পারিনি, সেই কাজগুলো আগামী দিনে অবশ্যই সমাপ্ত হবে। এবং এদিকে এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে 9 নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ 9 বছর পর ঢাকা বরিশাল রুটে 8 এপ্রিল আবারও চালু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ইতোমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। বরিশালে স্থাপন করা হয়েছে বিমানের সেলস অফিস। এতে দারুণ খুশি বরিশালবাসী। আমিনুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 6000 ফুট। ছোট ও মাঝারি বিমান চলাচলের জন্য এই রানওয়ে মোটামুটি উপযোগী। 2006 সালের ডিসেম্বরে ঢাকা বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চলাচল অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। 9 বছর পর আবার রুটে বিমান চলাচল শুরু হচ্ছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা। ইতিমধ্যেই বরিশাল শহরের প্রাণকেন্দ্র সদর রোড এবং বিমানবন্দরে 2টি অফিস খোলা হয়েছে। এখান থেকে বিমানের টিকিট ক্রয় করা যাবে। বরিশাল বিমানবন্দর ব্যবস্থাপক জানান বিমান ওঠানামার জন্য বরিশাল বিমানবন্দর পুরোপুরি প্রস্তুত। বিমান ওঠানামার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। যাত্রীদের নিরাপত্তা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে বরিশাল বিমানবন্দরে অনেক বাণিজ্যিক বিমান অপারেট করেছে। এ খবরে দারুণ খুশি বরিশালবাসী। পাশাপাশি ফ্লাইট নিয়মিত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজের নেতারা। আমরা চাই বাংলাদেশের পতাকাবাহী এই বিমানটি বরিশাল ঢাকা রুটে নিয়মিত যাতায়াত করুক। আর এর মধ্য দিয়ে এই বরিশাল বিভাগ সহ দক্ষিণাঞ্চলে যে পর্যটন সহ নূতন নূতন ব্যবসা বাণিজ্যের যে দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে সেটি আরো প্রসারিত হোক। আকাশ থেকে খাদ্যশস্যে কীটনাশক দেওয়ার জন্য স্বাধীনতার আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে নির্মাণ করা হয় এই বিমানবন্দরটি। উন্নয়নের পর 1995 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এই বিমানবন্দরের উদ্বোধন করেন। পর্যটন ও শিল্পায়নের বিকাশে ঢাকা বরিশাল আকাশপথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যাতায়াত জরুরি। এর আগে দুবার এই রুটে ফ্লাইট চালু করা হয়েছিল বিমানের, কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এবার তৃতীয় দফায় তা চালুর পর এই বিমানের রুট অব্যাহত থাকবে, এমনটাই মনে করেন বরিশালবাসী। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল বিমানবন্দর, বরিশাল। 1971 সালে কেরানীগঞ্জে গণহত্যায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জ স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 1971 সালে 2 এপ্রিল কেরানীগঞ্জ থানার জিনজিরা, কালিন্দী ও সুভাড্ডা এই 3 এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী 25 মার্চের মতোই হত্যাকাণ্ড চালায়। এই গণহত্যায় প্রায় 1,500-এর মতো মানুষ শহীদ হন। সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে রাজশাহী মহানগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। এই সুবিধা থাকায় লোডশেডিং হলেও প্রয়োজনীয় কাজ করতে পারছেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামীতে প্রতিটি ক্লাস সৌর বিদ্যুতের আওতায় আনতে কাজ করার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীতে অর্ধশতের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হয়েছে। বিদ্যুতের উপর চাপ কমাতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের আওতায় এই প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। আগে লোডশেডিং এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কাজ বন্ধ থাকলেও সৌর বিদ্যুতের কল্যাণে কম্পিউটার ফ্যান ও লাইট জ্বলায় সেই দুরবস্থার মুক্তি মিলেছে। এতে উপকৃত হচ্ছেন শিক্ষক শিক্ষার্থী উভয়ই। সৌর বিদ্যুৎ দেওয়াতে আমরা যে কোনো কাজ আমরা কম্পিউটারে করতে পারছি, একটা কম্পিউটার চলতেছে, সঙ্গে সঙ্গে ফ্যানও ঘুরতেছে। তবে এখনো প্রতিটি ক্লাসে সৌর বিদ্যুতের সুবিধা পাচ্ছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই দ্রুত ক্লাসগুলোতে সোলার প্যানেল বসানোর দাবি জানিয়েছেন তারা। বিদ্যুৎ চলে গেলে দেখা যাচ্ছে আমাদের পড়তে সমস্যা হয়, তখন লাইটটা সোলার প্যানেলের কারণে লাইটটা জ্বালিয়ে দিলে আমরা পড়াটা সুন্দরভাবে দেখতে পাই, পড়তে পারি। ক্লাস পর্যায়ে যদি সোলার প্যানেলটা থাকতো তাহলে আর এই অসুবিধাটা হতো না। আমরা যেন আরো ভালো করে পড়াশোনা করতে পারি, সেজন্য সৌর বিদ্যুতের অনেক দরকার। আগামীতে প্রতিটি ক্লাস পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে পরিকল্পনার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। প্রতিটি ক্লাস পর্যায়ে আমরা এটা নিতে পারি কিনা সেটাও আমরা চিন্তা ভাবনা করছি। আমরা যদি সরকারের কাছ থেকে আশা করি সমর্থন পাবো, যদি পাই তাহলে আমরা এই ফাঁকগুলো আমরা পূরণ করব। নগরীর এসব শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাতে খরচ হয়েছে প্রায় 36 লাখ টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বরগুনায় দিন দিন বাড়ছে সূর্যমুখীর চাষ। কম জমিতে অল্প পরিশ্রমে অন্য ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে আশানুরূপ ফলন পাওয়ায় খুব সহজে সূর্যমুখী থেকে ভোজ্য তেল তৈরি করতে পারায় চাষিরা এই চাষের দিকে ঝুঁকছেন। এম এ আজমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় রবি মৌসুমে কৃষি জমিতে কোনো চাষাবাদ করত না বরগুনার কৃষকেরা। তবে বর্তমানে এখানকার কৃষি জমিগুলোতে দেখা মিলছে খণ্ড খণ্ড সূর্যমুখী ক্ষেতের। চাষাবাদের 100 দিনের মধ্যে সূর্যমুখীর বীজই পরিপক্ক হয় এবং আবাদকালে মাত্র 2 বার সেচ দিতে হয়। স্বল্প শ্রমে বেশি ফলন হয়, বেশি লাভবান হচ্ছেন কৃষক। আবার অনেকেই সূর্যমুখীর বীজ থেকে তৈরি করছেন ভেজাল মুক্ত ভোজ্য তেল, যা দিয়ে পরিবারের সারা বছরের চাহিদা পূরণ করে আয় করছেন বাড়তি টাকা। ফলন ভালোই হইবে, এতে এবার তো দেখা যায় যে লাভ ভালোই আছে। ফলনও ভালো, তাছাড়া চাষবাসও সব দিক দিয়ে মানে হাসির সব দিক দিয়ে ভালো। বাজার থেকে তৈল কিনলে অনেক ভেজাল পাওয়া যায়, সেই করে আমরা নিজেরা তৈরি করিয়া নিজেরা খাই অথবা বিক্রিও করি। এদিকে জেলার কৃষি বিভাগ বলছে তাদের সহায়তায় আগামীতে আরো বাড়বে সূর্যমুখীর আবাদ। সূর্যমুখীর ফুল আসা আরম্ভ হয়েছে এবং অনেক বড় বড় ফুল, এবং আমরা আশা করি যে অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষ করে চাষিরা বেশি লাভবান হবে এবং আগামী বছর অনেক চাষি আরো বেশি ব্যাপকভাবে আবাদ করবে। জেলায় এবছর 1600 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1040 হেক্টর বেশি। সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর। ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। বুধবার কুইন মেরি ইউনিভার্সিটির পিপলস হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ও একমাত্র বাংলাদেশি এমপি এবং বেথনাল গ্রিনবো আসনের প্রার্থী রোশনারা আলী। সেখানে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির সাবেক শীর্ষ নেতা নীল গর্ডন কিনক। তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সার্বিক শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সমস্যার উন্নয়নে আগামী নির্বাচনে রোশনারা সহ লেবার পার্টির সকল প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান। এরপর রোশনারা আলী তার বক্তব্যে বলেন, টরি সরকারের ক্ষমতায়নে টাওয়ার হ্যামলেটসে যে দারিদ্রতার সৃষ্টি হয়েছে তা কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় এলে আরও বাড়বে। নির্বাচনী প্রচারণায় তিনি 2010 সালে নির্বাচিত হওয়ার পর নিজের অবদানের কথা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এলাকায় জিপি সার্জারি ও ফায়ার সার্ভিস বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অটল ছিলেন তিনি। আবারও নির্বাচিত হলে এইসব সুবিধা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ব্রিটেনকে বাঁচাতে এখন লেবার পার্টির আর কোনো বিকল্প নেই, কারণ বিগত সরকার কেবল বাজেট কমিয়ে জনগণের সুযোগ সুবিধা কমানোর জন্যই কাজ করেছে। তারা আবার ক্ষমতায় এলে এর চেয়ে বেশি কিছুই করবে না। তাই আমি বলবো, আপনারা লেবার পার্টির প্রার্থীদের নির্বাচিত করুন। তাদের আপনাদের জন্য কাজ করার জন্য, আপনাদের কথা বলার জন্য সুযোগ করে দিন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে স্থল সীমান্ত চুক্তি ছাড়াও সীমান্ত সন্ত্রাস বন্ধে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ছিটমহল চুক্তি এখন ভারতের সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। গতকাল তিনি ছিটমহল সহ পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সীমান্ত এলাকা ঘুরে বিএসএফের কাজে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, ভারত বাংলাদেশ বিদ্যমান সমস্যা সমাধানে দুদেশের পক্ষ থেকেই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ডো বাংলাদেশ বর্ডারকে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এ ব্যাপারে প্রয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবো। খেলার খবর। মোস্তফা কামালের আইসিসি সভাপতির পদ থেকে পদত্যাগ করাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে পরবর্তী নতুন সভাপতির দায়িত্ব কাকে বা কোন নিয়মের আওতায় দেয়া হবে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে না চাইলেও আইসিসি ও বিসিবির মঙ্গলের স্বার্থেই দুপক্ষের আলোচনায় বসা উচিত বলে মনে করেন পাপন। অস্ট্রেলিয়া থেকে গতরাতে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। কামাল সাহেব উনি রিজাইন করেছেন, এই পুরো জিনিসটাই আমার কাছে মনে হয়েছে যে দুঃখজনক। এছাড়া কি বলবো, এরকম হওয়া উচিত না হয় ভালো ছিল। এখন পর্যন্ত যেটা সিস্টেমটা ছিল, আমাদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল ফ্রম বিসিবি, আর আমরা কিন্তু বিসিবি দিয়েছিলাম যেটা নাকি আমরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীর ওখান থেকে যে নামটা এসেছিল বা সরকারের কাছ থেকে যে নামটা এসেছিল সেটাই আমরা সবসময় পাঠিয়ে দিয়ে এবারেও পাঠিয়ে দিয়েছিলাম। প্রথমত আমি মনে করি নেক্সট মিটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, জানা যে এখন নেক্সট আইসিসি কি ভাবছে, এখানে কি করতে হবে এবং প্রসিডিওরটা কি। দ্বিতীয়ত হচ্ছে এই অল্প সময়ের জন্য, এই 1 মাস 2 মাসের জন্য যদি স্ট্রাকচারাল বা কনস্টিটিউশনাল চেঞ্জ আনতে হয়, এটা একটা বিরাট ঝামেলা। এটা আইসিসির জন্য ঝামেলা, আমাদের বিসিবির জন্য ঝামেলা। আগে প্রস্তাব আসতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এমনও হতে পারে যে এই আইসিসি উর্দের সাইডটা লিগ্যাল সাইডটাও দেখা দাও। পুরো ইস্যুটা আমি মনে করি লিগ্যাল সাইড সবকিছু আইসিসির তরফ থেকেও রিভিজিট করার একটা সময় এসেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ময়মনসিংহের ত্রিশালে খাবার খাওয়ার পর রহস্যজনকভাবে একই পরিবারের 3 জনের মৃত্যু। অসুস্থ আরো 4 সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি, শিশুসহ 5 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ অন্তত 15। ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার। অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী। সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। 3 দিনের মধ্যে বাতিল প্রার্থীদের আবেদনের সুযোগ। 7 এপ্রিল থেকে শুরু প্রচারণা। এবং অইউরোপীয় অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্য সরকারের। গুনতে হবে বাড়তি ফি, অভিবাসী বাংলাদেশিদের নেতিবাচক প্রতিক্রিয়া। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SPACE BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।